কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে মহা অষ্টমী, সবাইকে অষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এই ষষ্ঠী সপ্তমী চলে গেল, আমি কিন্তু ঠাকুর দেখার নমস্কার করার মতো অবস্থায় হইতে পারি নাই। একেতে বাড়িতে গেস্ট, নিজে অসুস্থ, তার ভিতর দিয়ে তার উল্টাপাল্টা ডিউটি, এ কারণে আর একা একা যেতে ভালো লাগে না। শহর এলাকায় যেহেতু কাউরে আমি চিনি না ওইভাবে, সত্যি একা একা যেতে কেমনই যেন একটু লাগে, তার জন্য যাওয়া হয়নি। আজকে ভাবছি যাব, দেখি কতটা কি পারি গুছাইয়া। তার ভিতর দিয়ে গত রাত্রেবেলা সে অনেক রাত করে বাড়িতে আসছে, তারপর শুইতে শুইতে 3:30 বেজে গেছে, উঠছি। আজকে আবার গেস্ট আসবে, আমি এখন গেস্টদের জন্য রান্না বসাইছি। যদি সব কিছু গুছাইয়ে পারি, দেখি 10টার দিকে ঠাকুরের ওইখানে যাবো, একটু নমস্কার করে আসবো। আজকে রান্না করব বিরিয়ানি, ভেজ বিরিয়ানি সয়াবিন দিয়ে। তো সেইটারই প্রিপারেশন নিতেছি, দেখি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বাচ্চাদেরও ভালো লাগবে, তার জন্য এই প্রায় 12-13 জনের মতো রান্না। চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। জানেন, বিরিয়ানি মানে আমার কাছে বড় বড় আলু। যেহেতু আমি ভেজ বিরিয়ানি করতেছি, কিন্তু আলুতে কোনো কম্প্রোমাইজ নেই। তার জন্য আমি ছোটো সাইজের আলুগুলো নিয়েছি, যাতে গোটা গোটা থাকে, যারা আসবে তারাও যাতে খুশি হয়। সত্যি কথা বলতেছি, আমরা যারা বাঙালি, আলু ছাড়া কিন্তু চলে না। আমার ভাগ্নি আছে, আমি এত আলু পছন্দ করি বিদে সে আমাকে ডাকতো আলু ব্যাপারীর মেয়ে, মানে আমার বাবা আলু বিক্রি করে, এ বলে আমাকে খেপাতো। যাই হোক, সেগুলো বাদ দিয়ে আমি রান্না নিয়ে একটু বলি। এই রান্না সবাই পারেন, কিন্তু আমি একটু অন্যভাবে করতেছি, যেহেতু আমার নিরামিষ। আমি আলুটাকে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। কাঁচা জিরা আর একটুখানি কাঁচা মরিচ আর আদা, এটা প্রথমে পাটায় আমি বেটে ওইটাকে একটু কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে একটুখানি ড্রাই করে নিয়েছিলাম মশলা, কাজু, কিশমিশ, তার সাথে ছিল একটুখানি পোস্ত দানা। এগুলোকে আমি রোস্ট করে বেটে নিয়েছিলাম। এর ভিতরে না একটুখানি জয়িত্রী দিয়েছিলাম, যাতে ফ্লেভারটা ভালো হয়। জয়িত্রী ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে। অনেকখানি টমেটো সস আর অনেকখানি টক দই দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। সেইটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে একটু হলুদ এবং শুকনো মরিচ দুইটার একটাও দিইনি, লবণ দিয়ে ব্যাস এটাকে রান্না করে নিছি। আর এদিকে আমি ভাতটা করে নিয়েছিলাম ওর আগেই। আমি 70% ভাত সিদ্ধ করছি, তারপরেই তো সেট করে দিতেছি। তো হাঁড়ির নিচের দিকে আমি একটু সব দিনই অল্প করে জল আর ঘি বেশি করে দিয়ে দিই, যাতে নিচে তলাটা না লাগে আর ফ্লেভারটা ভালো হয়। তো 2-3 বেজে দিই। নিচের দিকে আলু দিছি, তারপর কিছুটা ভাত, তারপর আবার দিছি সয়াবিন। একটু হালকা গ্রেভি গ্রেভি করছে, নতুবা পুরোটাই শুকনো হবে, অতটা খেতেও ভালো লাগবে না, বাচ্চারা আছে যেহেতু। আর বাচ্চারা কিন্তু সয়াবিন খুব বেশি পছন্দ করে। ব্যাস আমি লেয়ারে লেয়ারে সাজিয়ে দিছি। উপরে দিয়ে দিছি কিছুটা গুঁড়ো দুধ, কিশমিশ অনেকখানি, কাঁচা পাকা মরিচ, আর তার সাথে অনেকখানি ধনেপাতা, আর অনেক বেশি করে দিয়ে দিছি ঘি দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকার মধ্যে আমি একটু কাপড় দিই, তাহলে এটা দম ভালো হয়। হাঁড়িতে বেশ খানিকটা ফাঁকা রাখছি। কিন্তু আমার সব রান্নাবান্না শেষ, এখন রেডি হবো। আর কীভাবে যেন হাতের এইখানে একটু মরিচ লাগছে, কি জ্বলা জ্বলতাছে। যাই রেডি হই আমি। এই হচ্ছে আমি রেডি হয়েছি, তাড়াহুড়ো করে দেরি হয়ে যাইতেছে। এই শাড়িটা পরলাম, এটা আড়ঙের একটা শাড়ি, একেবারে সিম্পল এসে, আর এর সাথে শাখাটা পরছি। বের হয়ে আগে আসছি একটু মিষ্টির দোকানে, মিষ্টি নেব। ওখানে একটা মন্দির আছে, ওই মন্দিরে আগে দেবো, তারপরে যেখানে পুজো দেখবো সেখানে যাবো। রামকৃষ্ণ মিশনে যাবো প্রথমে। চলে আসছি মন্দিরে, এখানে কিন্তু আমাদের আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছে। গেটের সামনে এত মানুষ, ভিতরে যাই প্রণাম করবো সেই অবস্থা নয়। দেখি এক দলের হোক, অঞ্জলি দেওয়া, পরবর্তীতে দিয়ে আমরা অঞ্জলি দিই। সবাই এত সুন্দর সেজে গুজে উঠছে, কিন্তু আজকে এত বেশি গরম, সবার সাজগোজ নষ্ট। আমি একেবারে সিম্পলভাবে আসছি, এটাই ভালো। প্রচণ্ড জল পিপাসা লাগছে, আগে একটু জল খেয়ে নিই। এখানে আগে ছোট একটা মন্দির ছিল, সেটা ভেঙে অনেক বড় করছে, মানুষ বেশি হয় বিদায়। কিন্তু সেই বড় জায়গায় মন্দিরেও না এখন কাজ হচ্ছে না। দেখেন মানুষজন ঢুকছে ভিতরে, বাহিরে কিভাবে দাঁড়িয়ে আছে। আমি এখানে বাইকের সাথে একটু হেলানি দিয়ে বসেছিলাম। যাই হোক, প্রথম রাউন্ডের অঞ্জলি যেহেতু হয়ে গেছে, পরবর্তী রাউন্ডের অঞ্জলি আমি দিতে আসছি। আগে ঢুকি, আগে একটু মায়ের দর্শন করি, তারপর অঞ্জলি দেবো। ঠাকুরটা অনেক সুন্দর হয়েছে। আর জানেন, ঠাকুরকে নমস্কার করলে কখনো আমি নিজের জন্য কিছু চেতে পারি না। তাকে আমি বললাম, মা সবাইকে ভালো রাখো। আর এটা হচ্ছে আমার পরম পূজনীয় শ্বশুর। সুন্দরভাবে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাইতেছি। আমার পুজোর মন্দিরে যেতে অনেক সময় লেগে গেছিলো, তার জন্য বাড়িতে এসে
আমি আগেই আমার রান্নাবান্নার কাজ সারতেছি। এখানে আমার ভাতটা আমি দম দিয়ে গেছিলাম তখন, এরপরে আবার একটুখানি গরম করবো যাতে ওরা এসে হয়। খুব সুন্দর করে ঝরঝরে হয়েছে জানেন, ঢাকনাটা যখন খুলছি এর গন্ধে না ঘরে ম হয়ে গেছে। পেঁয়াজ আর রসুন এই দুইটাই শুধু দেওয়া হয় নাই, কিন্তু এত সুন্দর গন্ধ হয়েছে বলার মতো না। তা আমি এর সাথে খাওয়ার জন্য একটুখানি চাটনি করব। আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম বড়ই। এই বড়ইটা দেখে কিন্তু অনেকের লোভ লাগবে, কিন্তু কিছু করার নাই, সবাই আমার থেকে এতটা দূরে থাকেন আপনারা, কাউকে দিতেও পারবো না। ব্যাস একটুখানি মৌরি আর সরিষা দিয়ে ফোড়ন দিছি। এই যে ফ্রোজেন থাকলে একটা সুবিধা হয়, সরাসরি দিয়ে দাও। একটুখানি ঘেমে আসতে লবণ দিছি আর হলুদ দিছি, ম্যাশারটা দিয়ে একটু চেপে চেপে ফাটিয়ে নিচ্ছি। আমার হাতে খুব সময় কম, আমি কিন্তু এখন পর্যন্ত কিচ্ছুটা খাইনি, প্রচুর ক্ষুধা লাগছে। রান্নাটা কমপ্লিট করব তারপর খাবো, যেহেতু বাড়িতে গেস্ট আসবে তাদের রেখে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। গেস্টরা চলে আসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একদমই ফোন ধরতে পারি না, এত গল্প গুজব। এখন রাতের বেলা রেডি হয়েছি, আমি মায়ের একটা সুতি শাড়ি পরে নিচ্ছি। তো আমার গেস্টটা যদি থাকে তাহলে তো আবার আসবে, নতুবা চলে যাবে। এখন বের হই, বেজে গেছে অনেক রাত হয়ে গেছে, তারপরে বের হইতেছে। আমরা তো একটা ঠাকুর দেখে ফেলাইছি, এর পাশে আর একটা ঠাকুর আছে, এখন এখানে আসছি। কাছাকাছি হাঁটা পথে যেগুলো দেখা যায় সেগুলো কি দেখবো, আর অনেক ভিড় লোকজনেরই আছে। চারিদিকে এত আলো ঝলমলে, একটা মানুষকেও আমি চিনি না, কিন্তু তারপরও এত ভালো লাগতেছে এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে। রাস্তায় অনেক জ্যাম, রাস্তায় গাড়ি ঘোড়া ভরা, মানুষ লাইন ধরে দেখতেছে, কি যে ভালো লাগতেছে। এই শহরে রাতের বেলা আমার হাঁটা হয় না, শুধুমাত্র এই দুর্গাপূজার সময় আর যখন আমার এই দেবররা আসে ওদের কারণেই বের হওয়া হয়। গত বছর আসে নাই, আমি কোথাও ঠাকুর দেখতে বের হই নাই। আমার দেবরের বড় ছেলেটা চলে যাবে বিদেশ, তখন আর এইভাবে হবে না। ওই যে পিছনে ওরা, এখানে সব থেকে ভালো হচ্ছে কাছাকাছি সব প্রতিমাগুলো হেঁটে হেঁটে অনেকগুলো দেখা যাবে। এটা হচ্ছে আমার খুদে পার্টনার, আমরা এখন আরেক জায়গায় ঠাকুর দেখতে আসছি। প্রতিটা বছর এই দাদা আসে, শুধু গত বছর আসে নাই, ওনার কারণে এই রাতের ঠাকুরগুলোকে আমার দেখা হয়। বলুন কার প্রশংসা করব, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আমি জায়গাগুলোকে নামও জানি না, কিন্তু চেষ্টা করছি যতটা পারছি একটু একটু করে ভিডিও করতে। অনেকটা কেটে ছেটে নিছি জানেন, যদি প্রত্যেকটা করি তাহলে অনেক বড় হয়ে একবার যাবে। এই যে একটা সরি গলুর এখানে আসি, অনেক সময় লাগে ঢুকতে, কিন্তু এখানে ঠাকুরটা দেখে অনেক ভালো লাগে। তো অনেক সুন্দর, গত বছরও সুন্দর হয়েছে, তার আগের বছরও সুন্দর হয়েছে। এই কষ্টটুক মেনে নেওয়া যায় ঠাকুরটা দেখে। জানেন এত ভালো লাগে এই ঠাকুরটা দেখতে, এরা একটু আলাদা রূপ নিয়ে আছে। প্রত্যেকটা ঠাকুর অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার অত বড় ক্ষমতা হয় নাই যে আমি এগুলোকে নিয়ে বিচার করবো, কিন্তু চোখে দেখা খুব ভালো লাগে। কষ্ট করে দেখলেও কি সার্থক, এত সুন্দর হয়েছে। সব ঠাকুরই সুন্দর হয়েছে, কিন্তু এটাও ভালোই লাগে। এই বছর ঘুরতে আসার মেইন রিজন হচ্ছে আমার এই দাদার বড় ছেলেটা দেশের বাইরে চলে যাবে পড়াশোনা করার জন্য, তার জন্য এবছর আরও বেশি মজা করে দেখতেছি। কিন্তু বেশি রাত পর্যন্ত দেখা যাবে না, আমার শরীরটা বেশ খারাপ। ওরা আসছে বিজার নিজের ভিতরে একটা আলাদা রকম এনার্জি আছে, সেই জোর করে বলা যেতে পারে এখানে আসছি। আর ঘুরতে ঘুরতে এত ভালো লাগতেছে, চারিদিকে যাচ্ছি, এক এক বাড়িতে এক এক রকম থিম। আমি তো গ্রামের দিকে থাকতাম, গ্রামের দিকে যে পুজোগুলো হতো সেগুলোকে দেখতাম। কয়েক বছর ঢাকাতে দেখছি, কিন্তু ঢাকাতে খুব দূরে দূরে যেয়ে হইতো। যাই হোক দেখছি, তারপর অনেক বেশি ভালো লাগতো। আর এই কুমিল্লাতে অনেক কাছাকাছি অনেক পুজো হয়, একটা জায়গায় ঢুকলে 20-25টা একসাথে দেখে বের হওয়া যায়। আমার কেউ কিন্তু পরিচিত নাই, তারপর এত ভালো লাগতেছে। আমি খুব মিস করতেছি আমার বড় ভাইকে। আমি ঠাকুর দেখা মানে ওর হাত ধরে ধরে ঘোরা, পা ব্যথা হয়ে যেত, আমার স্যান্ডেলগুলোকেও বহন করতো। সেই দিনটাকে সব থেকে বেশি মিস করতেছি।